আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি তৌহিদ আছি আপনাদের সাথে। প্রিয় লিসেনার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আমরা শুরু করেছি নতুন এক রোমাঞ্চকর অধ্যায়, যার নাম ভূত ওয়ার্ল্ড। আজকে থেকে আমাদের যাত্রা শুরু। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য মৌলিক, রহস্যময়, রোমাঞ্চকর, ভয়ের গল্প সংগ্রহ করতে এবং আপনাদের সামনে তুলে ধরতে। আশা করছি আপনারা আমাদের সাপোর্ট করে পাশে থাকবেন এবং ভুলগুলো দেখিয়ে দিবেন। আপনারা চাইলে আপনাদের কাছে থাকা ভূতের গল্পগুলো আমাদের পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে। ইমেলের নাম boothworld100@gmail.com। ডিসক্রিপশন বক্সে এর বানান দেওয়া হলো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। শুরু করছি আজকের প্রথম ঘটনা। আজকের যে ঘটনা আমরা শুরু করতে যাচ্ছি, ঘটনাটি আমার নিজের সংগ্রহ করা। ঘটনাটি আমি পেয়েছি আমার খুব কাছের এবং প্রিয় মানুষ আশিক ভাই, ওনার কাছ থেকে। ওনার বাড়ি হচ্ছে রংপুর বিভাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আমরা অনেকেই চিনি, তার আশেপাশে কোনো এক গ্রামে। তো উনি যে ঘটনাটি পাঠিয়েছে, সেই ঘটনার প্রধান যে চরিত্র, তার নাম আমরা এখানে একটি ছদ্মনাম ব্যবহার করতেছি। তার নাম আমরা এখানে দিচ্ছি ফাহিম ভাইয়ে। তো ফাহিম ভাইকে নিয়ে মূলত এই ঘটনা। তাহলে শুরু করি আমরা। তো ফাহিম ভাইয়ের পেশা ছিল মূলত একটা কম্পিউটারের দোকানে কাজ। ফাহিম ভাই সকালে সেখানে যেত এবং সন্ধ্যা 7টার দিকে বাসায় ফিরে আসতো। তো ওনার দিন এইভাবেই কাটতো। তো একদিন সে কাজ থেকে সন্ধ্যার পর দিয়ে বাসায় আসে। বাসায় এসে সে ফ্রেশ হয়, কিছু সময় বিশ্রাম নেয়। ফাহিম ভাইয়ের বাসায় পাশেই ওনাদের এক আত্মীয়ের বাসা। সেখানে আবার ওনাদের বাসা থেকে অনেকেই, যেমন তার মা, বাড়ির অন্য মহিলারা যারা আছে, মানে তারা যেত টিভিতে বিভিন্ন সিরিজ, নাটক, সিরিয়াল এসব দেখতে। সেদিন সেও যায় তাদের সাথে। তো ফাহিম ভাই টিভি দেখা শেষ করে আবার বাসায় ফিরে আসে, একদম স্বাভাবিক, কোনো সমস্যা নেই, কোনো কিছুই না, জাস্ট স্বাভাবিক। রাতে সে তাদের বাড়ির ছাদে যায় হাঁটাহাঁটি করতে। তো ভাবে যে ঘুমাবো, ঘুমানোর আগে একটু স্মোকিং করে, সে স্মোকিং করে। তো স্মোকিং করতে যায় ছাদে। রাতে সে তাদের বাড়ির ছাদে যায় যখন, সে হঠাৎ দেখে একটা সাপ তার কাছে কিছুটা দূরে, মানে ওয়াল থেকে কিছুটা দূরে ফনা তুলে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলতে বোঝাচ্ছে যে মানে ফনা তুলে আছে। তো সে সাপটি দেখে নিচে চলে যায়, কোনো লাঠি বা ওইরকম কিছু পাওয়া যায় কিনা তা দেখতে। তো সে একটি লাঠি দেখতে পায় এবং 1 মিনিটেরও কম সময়ে সে আবার ছাদে ফিরে আসে। কিন্তু সে আসার পর দেখে যে সাপটি সেখানে নাই। সে এইখানে ওইখানে এদিক ওইদিক খোঁজাখুঁজি করে, কিন্তু সাপটিকে আর সে দেখতে পায় না। তখন সে আবার কি করে, ঘরে ফিরে আসে। তো সে 7-5 চিন্তা না করে ঘুমিয়ে পড়ে, ভাবে যে হয়তো কোনো কারণে সাপটা আসছে, সকালে ব্যবস্থা নিবে। তো যাই হোক, সে ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে। তো সে রাতেই সে স্বপ্ন দেখে তার আশেপাশে একটি সাপ ঘোরাঘুরি করছে। সে সাপ দেখে ভয়ে ঘুম থেকে উঠে পড়ে। তো ঘুম থেকে ওঠার পর দেখে যে সবকিছু স্বাভাবিক। তো সে ভাবে যে আসলে সে স্বপ্নে ছিল, স্বপ্ন দেখতেছিল। তো সে আবার শুয়ে ঘুমানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। তো এইবার সে স্বপ্ন দেখে আচা জিনিসটা কি, সেটা হচ্ছে, এটা রংপুরের ভাষায় আচা বলে। আর
মানে আমরা স্বাভাবিকভাবে বলি যে ছ্যাঙ্গা পোকা, অনেকে চিনে থাকবেন। ছ্যাঙ্গা পোকা এটা হচ্ছে বড়ই গাছ, তারপর হচ্ছে সিমের যে গাছগুলো আছে মানে সেগুলোতে এগুলো বেশি দেখা দেয়। রংপুরের মানুষ এটাকে আচা বলে। তো এইবার এত পরিমাণ আচা বা ঠ্যাঙ্গা যাই বলি সে দেখে এবং ঘুমের মধ্যে সে চিৎকার করে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। তার চিৎকারে তার বাবা মা আসে। ফাহিম ভাই তাদেরকে স্বপ্নের কথাগুলো সব বলে। তো তার বাবা মা সেটা শুনে তেমন গুরুত্ব দেয় না, তেমন সিরিয়াসলি নেয় না, ভাবি যে হয়তো স্বপ্ন দেখছে, এরকম হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো তারা তাকে সান্ত্বনা দিয়ে তো রুমে চলে যায়। আর সে রাত নির্ঘুম অবস্থাতেই ফাহিম ভাই কাটায়। এরপর থেকে শুরু হয় কিছু অন্য সমস্যা, ভিন্ন রকম সমস্যা। যেমন রাতের বেলায় মনে হয় অনেক বড় বড় ঢিল, চাকা এসব ছুঁড়ে তাদের বাড়ির ছাদে, দুয়ারে। কিন্তু সে বের হয়ে দেখে যে নাই, কিছুই নাই, কোনো ঢিল নাই, কোনো চাকা নাই, কিচ্ছু নাই। আবার দেখে রাতে ওনারা হচ্ছে বিভিন্ন জিনিস গুছিয়ে রাখে, কিন্তু সকালে দেখে যে সেগুলা এলোমেলো অবস্থায় পড়ে আছে। মানে টানা কয়েক রাত কয়েক দিন এরকম হয়। ওনারা যে জিনিসটা যেখানে রাখে সেখানে থাকে না। অনেক খোঁজাখুঁজির পরে দেখে যে অন্য কোনো রুমে অথবা বাড়ির বাইরে এসব জায়গায় পড়ে আছে। তো উনি এসব দেখে আবার হচ্ছে মানে স্বপ্নে ওই ছ্যাংরা পোকা ওইটা ছাড়া আরো ভয়ঙ্কর জীব, পোকা এসব প্রাণী দেখতে থাকে। তো এগুলা হচ্ছে যখন ফাহিম ভাই তার বাবাকে মাকে দুজনকেই বলতে আবার যে আমার সাথে তো এরকম মানে হয়েই চলেছে, তখন ওনার বাবা মারা কিছুটা আঁচ করতে পারে। এদিকে ফাহিম ভাইয়ের শরীর দিন দিন শুকাতে থাকে, ওনার চেহারা খারাপ হতে থাকে, ওনার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তো এবার হয় কি, ফাহিম ভাই শুধু স্বপ্নে না, সে বাস্তবেও এই আচা বা ছ্যাঙ্গা দেখা শুরু করে। তো দিনের বেলায় কিছুক্ষণ পর পর সে মানে যেখানেই থাকুক দেখা যায় তার থেকে কিছুটা দূরত্বে সাপ। তো এভাবেই ওনার দিন কাটতে থাকে। তো উনি ওনার বাবা মাকে আবারও বলে, ওনার বাবা মারা হচ্ছে কবিরাজ খোঁজা শুরু করে। তো এক রাতে হয় কি, ফাহিম ভাই ঘুমায়, সে স্বপ্ন দেখে একটি সাপ তার পায়ের কাছে আসে এবং তার পায়ে কামড় দিয়ে দেয়। প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় ফাহিম ভাইয়ের এবং তার ঘুম ভেঙে যায়। আসলে এরকম যন্ত্রণা হলে তো ঘুমানো যায় না। তো অবাক করার বিষয় হচ্ছে, ফাহিম ভাইয়ের যখন ঘুম ভাঙে, তার ঘুম ভাঙার পরও সে দেখতে পায় সাপটা তার পায়ের কাছে। তখন সে রাগে ক্ষোভে সেই সাপটাকে ধরে ফেলে এবং সাপটির মাথা টেনে ছিঁড়ে ফেলে। সেই রাতেই সে সেই মৃত সাপটিকে বাড়ির বাইরে ফেলে দিয়ে আবার ঘরে চলে আসে। তখন সে একটা বিষয় দেখে কিছুটা ঘাবড়ে যায়, দেখে তার পায়ে সাপে কাটার কোনো চিহ্নই নেই। সে তখন আরো ভয় পায়। মানে বিষয়টা খুবই ভয়ঙ্কর একটা বিষয়, যে সে স্বপ্নে দেখলো যে একটা সাপ তার পায়ে কামড় দিছে। তো কামড় দেওয়াতে তার প্রচন্ড যন্ত্রণায় ব্যথায় তার ঘুম ভেঙে গেল। তো ঘুম ভাঙার পরে সে সাপটাকে সেখানে বাস্তবেই দেখতে পাইল। সে সাপটিকে ধরে মেরেও ফেলল, কিন্তু মেরে যখন ঘরে এসে তার ওই কাটা জায়গাতে দেখে সেখানে কোনো কাটার চিহ্নই নাই। মানে একটা মানুষ যখন এই সিচুয়েশনে পড়ে, সে যখন এতগুলো মানে তার চোখের সামনে ঘটে যাওয়া জিনিসগুলো যখন দেখে এবং তার কাছে মনে হয় এটা অবাস্তব, এটা আসলে যে
ফেস করে সেই বুঝতে পারে যে বিষয়টা কতটা ভয়ঙ্কর। তো সেই রাতের পর থেকে তাদের বাড়িতে যে সমস্যাগুলো ছিল, তার সাথে যে সমস্যাগুলো হতো, তা অনেকাংশেই বেড়ে যায়, আরও ভয়ঙ্কর রূপ নেয়। এভাবে চলে বেশ কয়েকদিন। এবার ঘটনাতে নতুন এক মোড় নাই। ফাহিম ভাই প্রায় প্রতি রাতেই স্বপ্ন দেখে কোনো এক নারী অবয়ব তার কাছে এসে বলে তাকে সে নিয়ে যাবে তার বাড়িতে, এই ফাহিম ভাইকে নিয়ে যাবে। মানে সেই নারী অবয়ব ফাহিম ভাইকে বলে যে ফাহিম ভাইকে নিয়ে সে নারী অবয়বটি তার বাসায় চলে যাবে। ফাহিম ভাইকে হুমকি ধামকি দেয় যে ফাহিম ভাই যেন কোনো মেয়ের দিকে না তাকায়। ফাহিম ভাইকে সেই নারী অবয়বটি মানে বিয়ে করতে চায়। ফাহিম ভাই যেন মেয়েদের সাথে থেকে দূরে দূরে থাকে। তো এত কিছু হয়ে যাওয়ার পর ওনার বাবা মা অনেক খোঁজাখুঁজি করার পর এক কবিরাজের সন্ধান পায়। তো কবিরাজ তাদের বাড়িতে আসে। তো তাদের কাছে প্রথমে কি হয়েছে সব কিছু শুনে, ফাহিম ভাইয়ের কাছে, ফাহিম ভাইয়ের বাবা মার কাছে সবই শুনে। তো এরপর করে কি সে তার জানা বিদ্যা কাজে লাগিয়ে এই ফাহিম ভাইয়ের সাথে কি হচ্ছে তা বিস্তারিত জানার চেষ্টা করে। এক পর্যায়ে কবিরাজ তার বাবা মাকে ডেকে বলা শুরু করে, আপনাদের ছেলে ফাহিম একটা বড় ভুল করে ফেলেছে। তো কবিরাজ আরো বলে, ফাহিম ভাইয়ের মাকে বলে যে এক সন্ধ্যায় আপনি আপনার পাশের বাসায় গেছিলেন টিভি দেখতে। তো সেদিন এই ফাহিম ভাইও আপনাদের সাথে গিয়েছিল। তো ফাহিম ভাইয়ের মা বলছে, হ্যাঁ ও তো প্রায় প্রায় আমার সাথে যায়। তো ফাহিম ভাই যেদিক দিয়ে যায় সেই রাস্তার সাথেই একটি নারিকেল গাছ আছে, যেটা ওনাদের বাড়িরই নারিকেল গাছ। তো ওনাদের উঠানের পাশে। তো কবিরাজ বলছে যে সেই নারিকেল গাছে দুইটা জিন থাকতো, পুরুষ এবং মহিলা। মানে তারা স্বামী স্ত্রী। তোমাদের মুসলিম ইসলামের ভাষায় আমরা যেমন স্বামী স্ত্রী বলি মানুষের ক্ষেত্রে, ওরকম স্বামী স্ত্রী জিনেদের। তো ফাহিম ভাই যে সময় সেদিক দিয়ে যায় তখন সেই স্বামী স্ত্রী তাদের জৈবিক যে চাহিদা তা পূরণ করছিল, মানে মিলন করছিল। তো ফাহিম ভাইয়ের চলার সময় ফাহিম ভাইয়ের শরীরের যে ছায়া, রাত তো অনেক লাইট জ্বালানো থাকে, তো ওইভাবেই একটা ছায়া কোনোভাবে তাদের উপরে পড়ে, ওই জিন দুইটার উপরে পড়ে। তো যা পুরুষ জিনটি মানতে পারে নাই, এবং পুরুষ জিনটি মানে কিছুটা ক্ষিপ্ত হয় ফাহিমের উপর। তখন থেকে সে ফাহিমকে ভয় দেখাতে শুরু করে। সে বিভিন্ন পোকা, ভয়ঙ্কর জীব জন্তু ফাহিমের স্বপ্নে এবং বাস্তবে দেখাতে শুরু করে। রাতে সেই পুরুষ জিনটি নিজের সাপের রূপ নিয়ে ফাহিমের কাছে আসে তাকে ক্ষতি করতে, কিন্তু ফাহিম সেই সাপরূপী জিনকে ধরে তার মাথা টেনে ছিঁড়ে তাকে হত্যা করে। এখন ফাহিম তো আর জানতো না যে সে আসলে একটা জিন। তো তখন আরেকটা যে নারী জিন ছিল সে ভীষণ কষ্ট পায় এবং সে খুব রাগান্বিত হয়। তো সে প্রতিশোধ নিতে চায়। তো সেই নারী জিনটি মনে মনে প্রতিজ্ঞা করে যে সে ফাহিমকে মেরে ফেলবে, কিন্তু আল্লাহর রহমতে ফাহিমের কোনো বড় ক্ষতি করতে পারে নাই। তো এক পর্যায়ে সেই নারী জিনটি এই ফাহিম ভাইকে পছন্দ করতে শুরু করে। মানে রাগ, ক্ষোভ, প্রতিশোধ সব কিছু শেষ হয়ে
এখন সে ফাহিম ভাইকে ভালোবাসতে শুরু করে। তো এর জন্যই সেই আহ, নারী জিনটি ফাহিম ভাইকে বিয়ে করতে চায় এবং তার বাড়িতে নিয়ে যেতে চায়। তো ফাহিমের তেমন কোনো বড় ক্ষতি সে এখনো করতে পারে নাই। তখন কবিরাজ আরো বলে যে এই যে নারী জিনটি, এই জিনটি খুবই শক্তিশালী, একে সরানো খুব একটা সহজ হবে না। তবে আমি কিছু তাবিজ দিয়ে যাচ্ছি, এটা শরীরে থাকলে ওই জিনটি আর ফাহিমের কাছে আসতে পারবে না, তবে দূর থেকে দেখতে পারবে, কিন্তু ওর কাছে আসতে পারবে না, ওকে দেখা দিতে পারবে না, মানে কোনো কিছুই না, এরকম কিছু করতে পারবে না আশা করছি। তো এই বলে কবিরাজ চলে যায়। তো সত্যি এই তাবিজ দেওয়ার পর হচ্ছে ফাহিম ভাইয়ের এই যে সমস্যাগুলো যেগুলো ছিল, এগুলো সমস্যা প্রায় প্রায় সবই সমাধান হয়ে যায়। সে আর ওই নারী অবয়বকেও দেখে না, তার বাড়িতে যে সব সমস্যা হতো সেগুলোও দেখে না, মানে মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো এভাবেই কাটে 6 থেকে 7 মাস। তো একদিন, মানে হঠাৎ একদিন দিনের বেলাতেই ফাহিম ভাই দেখে যে একজন খুবই সুন্দরী নারী তার কাছে এসে বলছে যে তুই শুধু আমার, তোকে আমি বিয়ে করতে চাই। এই এখানে আবার কি হয়, গল্পে নতুন আরেকটা টুইস্ট অ্যাড হয় যে এই 6-7 মাসের মধ্যেই এই ফাহিম ভাই একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। আসলে বয়সটা তো এরকমই। তো সে করে কি, ওই মেয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়ে যায়। এখন জিনটা ফাহিম ভাইকে ভয় দেখাতে পারতো না, ফাহিম ভাইয়ের সামনে আসতে পারতো না ঠিক, কিন্তু দূর থেকে সে ফাহিম ভাইয়ের উপর নজর রাখতো, যে ফাহিম ভাই কি করে, কোথায় যায়, সেগুলা মানে সে খুব ভালোভাবেই দেখতো। তো জিনটি দূর থেকে যখন দেখে যে ফাহিম ভাই হচ্ছে এরকম একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, তখন সে এতটাই রাগান্বিত হয় যে সে তাবিজের শক্তি যেটা ছিল তা ধ্বংস করে দেয়। সে এতটাই রাগান্বিত হয়, সে তা ধ্বংস করে দেয়। তা উপেক্ষা করে সে ফাহিম ভাইয়ের কাছে চলে আসে। ফাহিম ভাইয়ের ছোট একটা ভাই আছে, তার আপন ভাই, তার নাম বলছি না আমরা। তো সেই নারী জিনটা এই ফাহিম ভাইয়ের ছোট ভাইয়ের উপর হাজির হয়। তো তার বাবা মা তখন অন্য এক বড় মাপের কবিরাজের কাছে শরণাপন্ন হন। অনেক খোঁজাখুঁজির পরে সেই কবিরাজকে পান। তো কবিরাজ যখন হচ্ছে ওনাদের বাসায় আসে, তো এসে কবিরাজ মানে নিজে থেকেই এসব ঘটনা আবার ওনাদের বলে যে এরকম এরকম হয়েছে। আসলে কবিরাজের হচ্ছে অনেক জিন ছিল, সে হচ্ছে তাদের মাধ্যমে এই কথাগুলো জেনেছে। তো সেও একই ঘটনাটা বলে ওনার বাবা মাকে। তো কবিরাজটি বলে যে এই জিনটি এতটাই শক্তিশালী যে একে সহজে কাবু করা যাবে না। এর জন্য কবিরাজকে বাড়তি কিছু প্রস্তুতি নিতে হবে। তো কবিরাজ 2 দিন সময় নাই, বলে যে আমি 2 দিন পর, মাগরিবের পর আপনাদের বাসায় আসবো। তো কথা মতো কবিরাজ 2 দিন পর বাসায় আসে। তো আসার পর সে ওনার রোকাইয়া শুরু করে। অনেক অনেক রকম রোকাইয়া, সে কয়েক ধরনের রোকাইয়া করে, কারণ একবার এক রোকাইয়া করে ব্যর্থ হয়, তো পরে সে আবার অন্য আরেকভাবে চেষ্টা করে। তো এরকম করতে করতে প্রায় 4-5 ঘন্টা টানা প্রচেষ্টার পর সে ওই জিনটিকে তাড়াতে সক্ষম হয়। তো ফাহিম ভাইকে আবার নতুন করে আরো কিছু তাবিজ দিয়ে দেন আর বলে যে সবসময় এটা সাথে রাখতে।
কবিরাজটি বলে যে ওই যে জিন, যে নারী জিন, সে তাকে এমনভাবে সে রোকাইয়া করেছে যে সে এখন আর এই বাংলাদেশে থাকতে পারবে না। ওই জিনটি এখন বাংলাদেশে থাকতে পারবে না, সে বাংলাদেশের বাইরে কোনো দেশে থাকতে পারবে। তো সেই জিনটি ওনাকে বলে যায় যে আমি আর বাংলাদেশে থাকবো না, আমি ভারতে যাব। তো ভারতের সে বলেছে যে মানে কোন এক জঙ্গলে থাকবে। এখন সে কোন অঞ্চলের, কোন রাষ্ট্রের, কোন রাজ্যের জঙ্গলে যাবে সেটা কিছু বলে নাই, তবে বলছে যে আমি এখান থেকে অনেক দূরে এক জঙ্গলে থাকবো। তো এরপর থেকে আল্লাহর রহমতে ফাহিম ভাই পুরোপুরি সুস্থ হয়ে যান। ফাহিম ভাইয়ের ছোট ভাই, তারও আর কোনো সমস্যা হয় না। ওনাদের পরিবার আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে। তো এই ছিল আমাদের আজকের ঘটনা, ফাহিম ভাইয়ের ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। জানি বলার মাঝে অনেক ভুল আছে। আসলে আমরা শুরু করছি নতুন। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি করলে, কিভাবে বললে আপনাদের জন্য ভালো হয়, বুঝতে সুবিধা হয়, আপনাদের চাহিদা কি, ঘটনার লেন্থ কত বড় ছোট, কিভাবে চান, সব কিছু কমেন্ট বক্সে জানান। আমরা আপনাদের অপেক্ষায় থাকব। আপনাদের চাহিদা মতো আমরা আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। একটু নতুন জড়তা কাজ করছে, তবে আশা করছি বেশি দিন থাকবে না, বলতে বলতে স্বাভাবিক হয়ে যাবে। তো আপনাদের কাছে দোয়া কামনা করছি, সবাই দোয়া করবেন যেন আপনাদের সাথে নিয়ে এই দীর্ঘ চলার পথটা আর দিতে পারি। তো সবাইকে এই বলে আজকের মতো শেষ করছি, বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার বাটনটিতে চাপ দিয়ে লিঙ্কটা শেয়ার করবেন। আর আপনাদের যদি আপনার নিজের সাথে অথবা আপনার আশেপাশে কারোর সাথে কোনো ঘটনা মনে হয় যে ঘটনাটি প্রচার করা দরকার, মানুষের সাথে শেয়ার করা দরকার এবং ঘটনাটি ভয়ঙ্কর, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটিতে পাঠিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটির স্পেলিং আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।